আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডাক্তার ফাতিমা আশা। বর্তমানে ইউনিকো হাসপাতালের গাইনিকস বিভাগে সিনিয়র কনসালটেন্ট হিসেবে কাজ করছি। আমরা আসলে ধারাবাহিকভাবে শুরু করেছিলাম যে রোগীর জ্ঞান এবং সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে কিভাবে চিকিৎসা জগতে তারা একটু ভালোভাবে বেনিফিটেড হতে পারেন বা সুবিধা পেতে পারেন, সে বিষয়গুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে বলছিলাম। তো আজকে আমরা আসলে গর্ভপাত বিষয়ে বলতে চাই। মিসক্যারেজ বা গর্ভপাত এটাও কিন্তু একটা বেশ কমন সমস্যা। বলা হয়ে থাকে যে যত গর্ভপাত হয়ে থাকে তার প্রায় 50%, অর্থাৎ 100 জন যদি গর্ভপাতের পেশেন্ট থেকে থাকেন তাদের প্রায় 50 জনের ক্ষেত্রে এই গর্ভপাত হয়ে থাকে কিন্তু 5 মাসের আগেই। তার মানে একদম শুরুর দিক থেকেই গর্ভপাতটা শুরু হয়ে যায়। তো আমরা সচরাচর চিত্রটা যেটা দেখি বা শুনি যে যখনই একটা গর্ভপাত হয় তখন কিন্তু মায়েরা প্রথমত নিজেকে ব্লেম করা শুরু করে, আমার জন্য হলো কিনা, বা পরিবারের লোকেরা বলে তুমি এটা করেছো বা ওই গিয়েছিল ওইটা করেছো সেই জন্য গর্ভপাত হয়েছে। তো প্রথম 3 মাসের মধ্যে বা আর্লি প্রেগনেন্সি লস যেটা, সেখানে কিন্তু মায়ের কিছু করণীয় নাই। সেক্ষেত্রে বেশিরভাগ গর্ভপাতের কারণই হচ্ছে যে বাচ্চার কিছু ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি বা কোষের সমস্যা, বা বলতে পারি তার এমন একটা জন্মগত সমস্যা তৈরি হচ্ছে যেটা কিনা তার বেঁচে থাকার জন্য যথেষ্ট না। সেসব বাচ্চা কিন্তু প্রাকৃতিকভাবে আগের থেকে অ্যাবর্ষণ হয়ে যায় বা গর্ভপাত হয়ে যায়। তাহলে এখানে কিন্তু মায়ের কিছু করার নাই। হ্যাঁ, তো সেই জায়গাটা আমরা আমাদের সমাজে এটা খুবই দৃশ্যমান হয় যে এটা নিয়ে মা অনেক সাইকোলজিক্যাল সমস্যায় ভুগেন। সেটা গেলে একটা, যে শুধুই যে ক্রোমোজোমাল অ্যানোমালির জন্য হচ্ছে এরকম গর্ভপাত তা না, এটা অধিকাংশ ক্ষেত্রে, কিন্তু আরো অনেক কারণ আছে। যেমন মায়ের যদি থাইরয়েডের সমস্যা থাকে, ডায়াবেটিস থেকে থাকে, তারপরে আরো কিছু ক্রনিক ডিজিজ আছে, যেমন অটোইমিউন ডিজিজ বলি আমরা, সিস্টেমিক লুপাস এরিথ্রোমেটোসিস, অথবা যেটাকে এসিলি বলা হয়, অথবা অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম যেটা। এগুলোর সাথে কিন্তু আমাদের অনেক মানুষের এখন এই সমস্ত টার্মিনোলজির সাথে পরিচিত, কারণ এগুলা গর্ভপাতের কিন্তু কারণ, এবং অন্যান্য মানে প্রেগনেন্সি ছাড়াও তো এই অসুখগুলা হয়ে থাকে। তো এরকম রক্তশূন্যতা, জরায়ুর টিউমার, এগুলো অনেক কারণ আছে গর্ভপাতের। তাহলে এখানে মায়ের সক্ষমতা বা মায়ের জ্ঞান বৃদ্ধি বা পরিবারের জ্ঞান অর্জন, চিকিৎসা বিষয়ে জ্ঞানের সমৃদ্ধি লাভ করে সুযোগটা কি, সুবিধাটা কি? সুবিধা হচ্ছে যে আপনি যখন প্রেগনেন্ট হতে চান তার আগে যদি আপনি নিজেকে একটু পর্যবেক্ষণ করে নেন যে আসলে আপনি বাচ্চা নেওয়ার জন্য সুস্থ আছেন কিনা, তাহলে একটা শারীরিক দিক আর একটা হচ্ছে মানসিক দিক, দুটাই কিন্তু সমান গুরুত্বপূর্ণ। সুতরাং শারীরিক দিক থেকে আপনি আপনার ওজন ঠিক আছে কিনা, আপনার বয়স ঠিক আছে কিনা, আপনি একটা বেশি বয়সে গিয়ে বাচ্চা নিতে চাইলে সেই বাচ্চাটা কিন্তু অ্যাবর্শন হতে পারে। আবার খুব আর্লি বয়সে যদি, এখনো অনেক জায়গায় আছে কিন্তু 15-16 বছরে বিয়ে হয়, বাচ্চা পেটে নেয়, তো সেসব ক্ষেত্রে কিন্তু অ্যাবর্শনের রেট বেড়ে যায়। আর একটা বড় ঝুঁকি হচ্ছে ওজন। হ্যাঁ, শুধুমাত্র এই ওবেসিটির কারণেই প্রায় 26% প্রেগনেন্সি লস হয়, কিন্তু ওজন বৃদ্ধির জন্য বা ওবেসিটির জন্য। আর যেগুলা নোন বা ক্লিনিক্যালি যেগুলো ডায়াগনোসিস হয়েছে যে যারা প্রেগনেন্ট, তার প্রায় 10% প্রেগনেন্সি লস হয় ওবেসিটির জন্য। এটা কিন্তু একটা মানে একটা গুরুত্বপূর্ণ সমস্যা, এবং এটা একটা প্রমাণিত সত্য যে ওজন বেশি থাকার জন্য একদিকে যেমন বাচ্চা পেটে আসতে চায় না, আর একদিকে তেমন কিন্তু মিসক্যারেজের রেট বেড়ে যায়। তো এখন মায়ের সক্ষমতা বৃদ্ধির জায়গাটা বা পরিবারের সক্ষমতা বৃদ্ধির যে জায়গা থেকে আমরা কথাটা বলছি, সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনাকে জানতে হবে আপনি কতটুকু খাবেন, কতটুকু এক্সারসাইজ করবেন, কখন ঘুমাবেন, কি করলে আপনার ওজন নিয়ন্ত্রণ হবে এবং ফিজিক্যালি ফিট থাকবেন, এবং আপনার মেন্টাল হেলথও ফিট রাখতে হবে। আর যে সমস্ত রোগের কথা বলেছি সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে সমস্যা থাকলে আগেই চিকিৎসা করে নিন, তাহলেই আপনার বাচ্চা পেটে আসার পরবর্তী ঝামেলাগুলো কিন্তু নিয়ন্ত্রণ হবে। অনেক সময় আছে যে খুব রক্তশূন্য একটা মা, অথবা এমন হতে পারে যে ওনার ছোট বেবিটা এত আর্লি, এখনো 2 বাচ্চার গ্যাপ অ্যাটলিস্ট 2.5 বছর 3 বছর হওয়ার কথা। তো একটা বাচ্চা ধরে 9 মাসের, তখনই মা হয়তো বা 3 মাসে প্রেগনেন্ট হয়েছে, তখন তো এই বাচ্চাগুলি ঝুঁকিতে থাকে। হ্যাঁ, তো এই জিনিসগুলা জানা এবং সেটার থেকে নিজেকে শুদ্ধ করে নিয়ে বা হেলদি সিচুয়েশনে এসে তারপরে কনসিভ করবেন, দেখবেন যে অনেক ক্ষেত্রে কিন্তু ঝামেলাটা কমানো সম্ভব। ধন্যবাদ সবাইকে।